Next part that we are going to discuss here, sharing the screen, just wait. The next part is called law of production. প্রোডাকশনের কিছু লস থাকে, কিছু উই ক্যান সে ইট লস অফ প্রোডাকশন, বা কিছু নিয়ম বলতে পারো। লস অফ প্রোডাকশন, প্রোডাকশনের কিছু নিয়ম থাকে। লস অফ প্রোডাকশন, প্রোডাকশনের কিছু নিয়ম। তো কী কী নিয়ম থাকতে পারে? প্রথম লটা হচ্ছে ল অফ রিটার্নস টু আ ফ্যাক্টর, ল অফ রিটার্নস টু আ ফ্যাক্টর। আরেকটা হচ্ছে ল অফ রিটার্নস টু আ স্কেল। কী ডিফারেন্স আছে দুটো বিষয়ের মধ্যে, দুটো নিয়মের মধ্যে কী ডিফারেন্স আছে সেটা দেখতে হবে। তারপরে আমরা দুটো নিয়মকে আলাদা করে পড়ব। দেখো, এই হচ্ছে ল অফ রিটার্নস টু আ ফ্যাক্টর, এই হচ্ছে ল অফ রিটার্নস টু আ স্কেল। এদের মধ্যে কী ডিফারেন্স আছে সেটা আমাদেরকে এবার পড়তে হবে। আচ্ছা, দেখো, একটা ফার্ম সে যদি প্রোডাকশান বাড়াতে চায়, ধরো এখানে, আচ্ছা এটা নিচে করছি আমি, এটাকে কালারটা চেঞ্জ করে নিই একটুখানি। ধরো একটা ফার্ম, তার কাছে 3টে লেবার আছে আর 3টে মেশিন আছে, মেশিন বলতে ক্যাপিটাল, আর তার কাছে 3 একর ল্যান্ড আছে। 3 একর ল্যান্ড মানে হচ্ছে 3 বিঘা জমি। একরকে প্রবাবলি বিঘাই বলে, আই এম নট শিওর, বাট আই হোপ। নাও এইটা হচ্ছে ওর কাছে আছে, আর ওর কাছে একটা সংগঠন আছে, সেটা তো থাকেই, এন্টারপ্রাইজ। না হলে কারা বিজনেসটাকে, মানে প্রোডাকশানটাকে কারা ইন্ডিউস করবে, সব কিছুকে রেগুলেট কারা করবে, ওদেরকেই করতে হবে। সংগঠনটাকে, মানে এন্টারপ্রাইজ, এন্টারপ্রেনারশিপ যারা আর কি ম্যানেজমেন্টে থাকে, তারা থাকবেই। এবার এই ফার্মটা হঠাৎ করে ধরো ঠিক করলো যে আমরা আমাদের আউটপুটটাকে বাড়াবো, বা আউটপুটটাকে বাড়াবো বা কমাবো, বা আউটপুটটাকে চেঞ্জ করব। আমি এখানে বাড়ানোটাই ধরে নিলাম। চেঞ্জ করা মানে কিন্তু খালি বাড়ানো না, কমানোও হতে পারে। তো এই ফার্মটা হচ্ছে ধরো একটা বিস্কিট তৈরির ফার্ম। কী তৈরি করে এরা? বিস্কিট। কী বিস্কিট তৈরি করে? আমি ধরে নিলাম এরা মারি গোল্ড বানায়, এমজি, মারি গোল্ড। তো ধরে নিলাম এরা আগের বছরই 500, আমি নাম্বারটা কমই ধরছি, 500 প্যাকেটস অফ মারিগোল্ড বানিয়েছে। 500 প্যাকেটস অফ মারিগোল্ড। এবার এরা ঠিক করেছে যে এই বছরে আমরা আমাদের প্রোডাকশানটাকে বাড়াবো, আমরা আমাদের টোটাল প্রোডাক্ট বা আউটপুটটাকে বাড়াবো, বাড়িয়ে 500 থেকে আমরা এটাকে চেঞ্জ করব, চেঞ্জ করে 1000-এ নিয়ে যাব বা 700-এ নিয়ে যাব, 700 প্যাকেটস অফ এমজিতে নিয়ে যাব। বা আমি ধরে নিলাম যে ডবলই করব, 1000 প্যাকেটস অফ মারিগোল্ডে নিয়ে যাব। এবার এদের কাছে কি কি অপশান আছে? এই আউটপুটটা এমনি এমনি তো বেড়ে যাবে না। যদি আমি লেবারও সেম রেখে দিই, ক্যাপিটালও সেম রেখে দিই, জমিও সেম রেখে দিই, মানে জমি সেম রাখা ইন দ্য সেন্স ল্যান্ড সেম রাখা। ল্যান্ড সেম রাখা মানে কি? নতুন ল্যান্ড নিলে নতুন ফ্যাক্টরি তৈরি করা যাবে, সেখানে বেশি করে প্রোডাকশান করা যাবে। তো ল্যান্ড সেম রাখা মানে আমি না জমি কিনছি না, মানে নতুন করে ফ্যাক্টরিও নিচ্ছি না, নতুন করে ফ্যাক্টরি নিচ্ছি না মানে প্রোডাকশানও বাড়ছে না। তো ওর কাছে এই 3টে জিনিস আছে, ল্যান্ড আছে, ওর কাছে ক্যাপিটাল আছে বা মেশিন যেটাকে বলতে পারো। কে মানে কিন্তু ক্যাপিটাল এখানে, হ্যাঁ, কে ক্যাপিটালকে ডিনোট করছে, টাকা ভেবো না ওটাকে, আবার ক্যাপিটাল। আর ওর কাছে লেবার আছে, 3জন লেবার, 3টে মেশিন, 3 একর জমি। তো ও যদি ভাবে আমি আমার প্রোডাকশানটাকে 500 প্যাকেট অফ মারিগোল্ড থেকে 1000 প্যাকেট অফ মারিগোল্ডে নিয়ে যাব, ওকে হয় লেবার বাড়াতে হবে, নয় ক্যাপিটাল বাড়াতে হবে, আর না হলে ল্যান্ড বাড়াতে হবে। তো যদি ও লেবারটাকে বাড়ায়, লেবারটাকে বাড়িয়ে প্রোডাকশানটাকে বাড়াতে চায়, অর্থাৎ ও আরও অনেক লেবারকে ডেকে নিয়ে আসলো, হয়তো আরও 10জন লেবারকে ডেকে নিয়ে এসে বলল যে প্রোডাকশান করো। তাহলে লেবার এখন কতজন হয়ে গেল? সরি, লেবার এখন হয়ে গেল 13। ক্যাপিটাল সেমই আছে, ল্যান্ডও সেমই আছে, লেবারটা খালি বেড়ে গেল। তাহলে ও এবার ওর প্রোডাকশানটা বাড়াতে পারলো, আউটপুটটা বাড়াতে পারলো, কিন্তু শুধুমাত্র লেবারটাকে চেঞ্জ করে। শুধুমাত্র কি চেঞ্জ করে?
শুধুমাত্র লেবারটাকে চেঞ্জ করে ওর ক্যাপিটালটাকে এই প্রোডাকশানটাকে বাড়াতে পারলো। আচ্ছা, এইটা বলার আগে আমি আরেকটা জিনিস একটুখানি আরেকবার রিক্যাপ করিয়ে দিচ্ছি যাতে তোমাদের পুরোটা মনে থাকে। সেটা হচ্ছে, আমি তোমাদেরকে এটা আগের দিন পড়িয়েও ছিলাম, কই গেল, ফিক্সড ফ্যাক্টর অফ প্রোডাকশান। ফিক্সড ফ্যাক্টর অফ প্রোডাকশান মনে আছে? যে ফ্যাক্টরগুলোকে আমরা রাতারাতি পাল্টাতে পারবো না, যে ফ্যাক্টরগুলো মানে যে প্রোডাকশান বাড়াতে গেলে বা কমাতে গেলে বা প্রোডাকশান চেঞ্জ করতে গেলে যে ফ্যাক্টরগুলোকে রাতারাতি বাড়িয়ে ফেলা যায় না, সেই ফ্যাক্টরগুলোকে আমরা বলি হচ্ছে ফিক্সড ফ্যাক্টর। যেরকম ল্যান্ড, বিল্ডিং, ইকুইপমেন্টস, এগুলোকে রাতারাতি পাল্টে ফেলা যায়? সম্ভব না। আর ভেরিয়েবল ফ্যাক্টর কোনগুলো? ভেরিয়েবল ফ্যাক্টর হচ্ছে যে সমস্ত ফ্যাক্টরকে রাতারাতি চেঞ্জ করা যায়। প্রোডাকশান বাড়াতে গেলে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ এর মধ্যে কোন ফ্যাক্টরটাকে রাতারাতি বাড়িয়ে ফেলা যাবে? একমাত্র লেবারকেই। একমাত্র লেবারকে চাইলে, আর র ম্যাটেরিয়ালসটাকেও ধরা হয়, লেবারই একমাত্র ফ্যাক্টর যাকে আমরা চাইলে রাতারাতি, আজকে 30 জন লেবার কাজ করছে, কালকে সকালের মধ্যে আমি চাইলে 60 জন লেবারকে কাজে নিয়ে নিতে পারি। তো যে ফ্যাক্টর অফ প্রোডাকশানকে রাতারাতি বাড়িয়ে ফেলা যায় তাকে আমরা বলি ভ্যারিয়েবল ফ্যাক্টর, আর যাকে রাতারাতি বাড়ানো যায় না তাকে আমরা বলি ফিক্সড ফ্যাক্টর। এবার রাতারাতি কথাটা ভুল, বলা হয় শর্ট রান আর লং রান। যে সমস্ত ফ্যাক্টরকে শর্ট রানে চেঞ্জ করা যায় না তাদেরকে বলে ফিক্সড ফ্যাক্টর, আর যে সমস্ত ফ্যাক্টরকে শর্ট রানে চেঞ্জ করা যায়, অল্প সময়ের মধ্যেই চেঞ্জ করা যায়, তাদেরকে বলা হয় ভেরিয়েবল ফ্যাক্টর। ফিক্সড ফ্যাক্টর কোনটা? ক্যাপিটালও ফিক্সড ফ্যাক্টর, ল্যান্ডও ফিক্সড ফ্যাক্টর। আর ভ্যারিয়েবল ফ্যাক্টর কোনটা? একমাত্র লেবার। ঠিক আছে, নাও এইবার আবার আমরা আগের জায়গায় ফিরে আসি। তো আমাদের যে প্রডিউসার মারিগোল্ডের যে কোম্পানি, সেই কোম্পানি চাইছে যে নিজের প্রোডাকশানটাকে 500 প্যাকেটের বিস্কিট থেকে এখন 1000 প্যাকেটে নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার জন্য কি করলো, ও বেশি করে লেবার হায়ার করলো। আগে 3 জন লেবার কাজ করতো, এখনও বললো 13 জন লেবারকেও কাজে নিল। এই যে লেবারের পরিমাণটা বেড়ে গেল, অবশ্যই আউটপুটও বাড়বে। 500 প্যাকেট বিস্কিট থেকেও আস্তে আস্তে এবার 1000 প্যাকেট বিস্কিটে পৌঁছাতে পারবে। এক বছরে, আগের বছরে যে 500 প্যাকেট বিস্কিট তৈরি হয়েছিল, এবছর হয়তো ওর 1000 প্যাকেট বিস্কিট তৈরি হবে। তো কেন এই আউটপুটটা বাড়লো? এই আউটপুটটা বাড়লো হচ্ছে শুধুমাত্র ওর ল্যান্ড না, ক্যাপিটালও না, শুধুমাত্র লেবার বাড়িয়েছে সেই কারণে। এই আউটপুটটা কেন বাড়লো? শুধুমাত্র লেবার বাড়িয়েছে সেই কারণেই আউটপুটটা বাড়লো। তো যখন আউটপুট চেঞ্জ হয় শুধুমাত্র লেবারের চেঞ্জের কারণে, আর লেবারটা কি, একটু আগেই তো বললাম লেবারটা ভেরিয়েবল ফ্যাক্টর। তো যখন আউটপুটটা ভেরিয়েবল ফ্যাক্টরের কারণে চেঞ্জ হয় আর অন্য সমস্ত ফ্যাক্টর সেম থাকে, কনস্ট্যান্ট থাকে, যেরকম এখানে ক্যাপিটাল 3টেই থাকলো, মেশিন 3টেই থাকলো, জমি বা ল্যান্ডও 3 বিঘাই থাকলো, এগুলো ফিক্স থাকলো, কিন্তু প্রোডাকশান বাড়লো শুধুমাত্র কিসের কারণে? ভেরিয়েবল ফ্যাক্টর, অর্থাৎ লেবারের চেঞ্জের কারণে। এরকম যখন হয়, যখন আউটপুট শুধুমাত্র ভেরিয়েবল ফ্যাক্টরের চেঞ্জের কারণে বাড়ে, তখন আমরা সেটাকে বলি ল অফ রিটার্নস টু আ ফ্যাক্টর। আর আউটপুট যদি ধরো এইটা আমি, আচ্ছা, ল অফ রিটার্নস টু আ ফ্যাক্টরটাকে পড়িয়ে নিই, তারপরে ল অফ রিটার্নস টু স্কেলে আসবো, এই পার্টটা পরে আসছি। ল অফ রিটার্নস টু আ ফ্যাক্টরে আমাদেরকে 4টে ল পড়তে হয়। ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর, ল অফ ডিমিনিশিং রিটার্নস টু আ ফ্যাক্টর, ল অফ কনস্ট্যান্ট রিটার্নস টু আ ফ্যাক্টর, ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন। ওকে, এক এক করে আমরা দেখে নিই। খুব সিম্পল, একটা বুঝে গেলে মনে রাখবে, বাকিটা বুঝে যেতে পারবে, বাকি দুটো ল বুঝে যেতে পারবে। প্রথম লটা কি, প্রথম নিয়মটা কি? প্রথম নিয়ম বা লটা হচ্ছে ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর। ভালো করে এই শব্দটার মধ্যেই মানে লুকিয়ে আছে, ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর। ফ্যাক্টর মানে কি? ফ্যাক্টর মানে হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ। আচ্ছা, এইখানে ফ্যাক্টর মানে কি? ফ্যাক্টর মানে কিন্তু, যেহেতু আমরা এখানে কি দেখলাম, ফ্যাক্টর বলতে শুধুমাত্র ভেরিয়েবল ফ্যাক্টরকে বোঝানো হচ্ছে, শুধুমাত্র ভেরিয়েবল ফ্যাক্টর মানে লেবার। তার মানে লেবার, তার মানে আমি এটাকে লিখতে পারি IRL, ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর থেকে এটাকে আমি কি লিখলাম? ইনক্রিজিং রিটার্নস টু লেবার। মানে কি? মানে হচ্ছে, প্রথম কথা এই দুটো শব্দের উপর নোট করো, রিটার্নস টু লেবার
রিটার্নস টু লেবার, মানে লেবারের থেকে যে রিটার্নটা পাওয়া যাচ্ছে সেটা, লেবারের থেকে যে রিটার্নটা আসছে সেটা। লেবার কি দিয়ে রিটার্ন করে? প্রোডাকশান প্রসেসকে আউটপুট দিয়ে। লেবার প্রোডাকশান প্রসেসকে কি দিয়ে রিটার্ন করে? কি রিটার্ন করে লেবার প্রোডাকশান প্রসেসকে? একটা কোম্পানি বা ফার্মকে লেবার কি রিটার্ন করে? আউটপুট রিটার্ন করে। তাহলে লেবারের রিটার্ন মানে কি? লেবারের রিটার্ন মানে আউটপুট। এবারে আই শব্দটাকে নিয়ে আসো, ইনক্রিজিং আউটপুট। রিটার্নস টু আর লেবারের জায়গায় আমি কি লিখলাম? রিটার্নস টু আর লেবারের জায়গায় আমি লিখলাম আউটপুট, কারণ লেবার তো আউটপুটই রিটার্ন করবে। লেবার তো অন্য কিছু ফিরিয়ে দেয় না কোম্পানি বা প্রোডাকশানকে, আউটপুটই ফিরিয়ে দেয়। তাহলে ইনক্রিজিং আউটপুট, তার মানে ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টরটা কী হয়ে গেল? ইনক্রিজিং রিটার্নস টু লেবার। সেটা কি হয়ে গেল? ইনক্রিজিং আউটপুট। ইনক্রিজিং আউটপুট মানে কি? মানে হচ্ছে আউটপুটটা ইনক্রিজ করবে। কিভাবে? দেখো এইটা পড়ো, আরও ক্লিয়ার হবে এটা। তারপরে এই জায়গাটায় আসছি, এই অ্যারোটাকে আমি আরেকটু এক্সটেন্ড করব। ইট ইজ আ সিচুয়েশান ইন উইচ উইথ দ্য ইনক্রিজ ইন দ্য ইউনিটস অফ ভ্যারিয়েবল ফ্যাক্টর। ভ্যারিয়েবল ফ্যাক্টর মানে লেবার। ওকে, দ্য টোটাল প্রোডাকশান ইনক্রিজেস অ্যাট অ্যান ইনক্রিজিং রেট। টোটাল প্রোডাকশান ইনক্রিজিং রেটে ইনক্রিজ করবে, টোটাল প্রোডাকশান বাড়বে, ইনক্রিজিং রেটে বাড়বে। এই ইনক্রিজিং রেটে বাড়া ব্যাপারটা কি, এটা আমি চার্ট থেকে তোমাদেরকে বোঝাবো। অ্যাজামশানসগুলো আমি বলে দিই আগে, অ্যাজামশানগুলো পরে বলছি, আগে চার্টটা বলে দিই, চার্টটা থেকে আমি এক্সপ্লেন করে দিই। দেখো, একজন শ্রমিক কাজ করছে, টোটাল প্রোডাক্ট হচ্ছে 10টা মারিগোল্ডের প্যাকেট তৈরি হচ্ছে। মার্জিনাল প্রোডাক্টও 10ই ধরলাম। দুজন শ্রমিক কাজ করছে, কটা মারিগোল্ডের প্যাকেট তৈরি হচ্ছে? 30টা। তিনজন শ্রমিক কাজ করছে, কটা মারিগোল্ডের প্যাকেট তৈরি হচ্ছে? 60টা। চারজন শ্রমিক কাজ করছে, কটা মারিগোল্ডের প্যাকেট তৈরি হচ্ছে? 100টা। পাঁচজন শ্রমিক কাজ করছে, 150টা। ওকে, নাও মাই কোয়েশ্চেন ইজ হেয়ার, একজন শ্রমিক থেকে যেই দুজন শ্রমিকে গেলাম, কতগুলো মারিগোল্ডের প্যাকেট বেশি তৈরি হলো? 10 থেকে হয়ে গেল 30টা, মানে 20টা মারিগোল্ডের প্যাকেট তৈরি হলো বেশি। যে এই দুজন শ্রমিক থেকে তিনজন শ্রমিকে গেলাম, একজন শ্রমিক বেশি আসলো, তার জন্য মারিগোল্ডের প্যাকেট কটা বেশি তৈরি হচ্ছে? 30 থেকে হয়ে গেল 60টা, মানে 30টা। যেই তিনজন থেকে চারজনে গেলাম, একজন শ্রমিক বেশি আসলো, মারিগোল্ডের প্যাকেট কটা বেশি তৈরি হলো? 40টা। যেই 5টা শ্রমিকে গেলাম, চারজন শ্রমিক থেকে 5টায় গেলাম, মারিগোল্ডের প্যাকেট তৈরি হচ্ছে 100 থেকে 150টা, মানে 50টা মারিগোল্ড বেশি তৈরি হচ্ছে। এবার ভালো করে ভেবে দেখো, টোটাল প্রোডাক্ট, প্রথম কথা তো টোটাল প্রোডাক্ট প্রথমে 10 ছিল, 30 ছিল, 60 ছিল, 100 ছিল, 150 ছিল। কথাটা আমি আগে লিখি এখানে। বলা হলো টোটাল প্রোডাক্ট ইনক্রিজেস অ্যাট অ্যান ইনক্রিজিং রেট। এই দুটো শব্দকে আমি এখন এক্সপ্লেন করতে পারলেই তোমরা এই লটা বুঝতে পেরে যাবে। ইনক্রিজিং রেট, আচ্ছা প্রথমে এই শব্দটাকে এক্সপ্লেন করব, টোটাল প্রোডাক্ট ইনক্রিজেস, এই শব্দটাকে প্রথমে এক্সপ্লেন করব। কেউ বলো তো, টোটাল প্রোডাক্ট বাড়ছে না কমছে? যেই এক্সট্রা করে লেবার আসছে, প্রথমে টোটাল প্রোডাক্ট 10 ছিল, তারপর 30, তারপর 60, তারপর 100, তারপর 150, টোটাল প্রোডাক্ট বাড়ছে না কমছে? তো টোটাল প্রোডাক্ট যখন বাড়ছে, তার মানে এই কথাটা সত্য, টোটাল প্রোডাক্ট ইনক্রিজেস হচ্ছে, এটা তাই তো? আচ্ছা, টোটাল প্রোডাক্ট ইনক্রিজেস অ্যাট অ্যান ইনক্রিজিং রেট, ইনক্রিজিং রেটে বাড়ছে, ইনক্রিজিং রেটে বাড়ছে। মজার ব্যাপারটা এখানে, ইনক্রিজিং রেটে বাড়ছে মানে কি? প্রথমে টোটাল প্রোডাক্ট কত বাড়লো? প্রথমে টোটাল প্রোডাক্ট বাড়লো 10 থেকে 30 হলো, মানে 20 বাড়লো, 20টা মারিগোল্ডের প্যাকেট বেশি তৈরি হলো। তারপরে টোটাল প্রোডাক্ট কত বাড়লো? 30। তারপরে টোটাল প্রোডাক্ট কত বাড়লো? 40। তারপরে টোটাল প্রোডাক্ট কত বাড়লো? 50। তাহলে টোটাল প্রোডাক্টের বাড়ার যে রেট, ইনক্রিজ হওয়ার যে রেট, প্রথমে 20, তারপর 30, তারপরে 40, তারপরে 50, টোটাল প্রোডাক্টের বেড়ে যাওয়ার যে রেট, সেই রেটটা কি ইনক্রিজিং না ডিক্রিজিং? 20 হলো, 30, 40, 50, সেই রেটটা কি বাড়ছে না কমছে? টোটাল প্রোডাক্টের বাড়ছে।
সেই কারণেই লেখা হলো টোটাল প্রোডাক্ট ইনক্রিজেস অ্যাট অ্যান ইনক্রিজিং রেট। এই ইনক্রিজিং রেটটা এই কারণেই লেখা হয়েছে, কারণ টোটাল প্রোডাক্ট বাড়ছে ঠিকই, কী রেটে বাড়ছে? ইনক্রিজিং রেটে বাড়ছে। তোমাদেরকে আমি যদি ডিক্রিজিং রেটের এক্সাম্পলটা এখন দেখিয়ে দিই তাহলে তোমরা এখনই ওটা বলতে পারবে, মানে বুঝতে পারবে যে কেন হয়। দেখো এটাতে হবে না ডিক্রিজিং, এই যে দেখো এখানে, দেখো এখানে টোটাল প্রোডাক্ট বাড়ছে তো ঠিকই, 1 ইউনিট লেবারের জন্য 10 ইউনিট প্রোডাকশান হলো, যেই 2 জন শ্রমিক আসলো 18 ইউনিট হলো, 3 জন শ্রমিক আসলো 24 ইউনিট হলো। টোটাল প্রোডাক্ট বাড়ছে ঠিকই, মানে টোটাল প্রোডাক্ট ইনক্রিজ তো করছে। তাহলে ওই প্রথম যেটা লিখেছিলাম টোটাল প্রোডাক্ট ইনক্রিজেস, ওইটা তো এখানেও লিখতে পারি, কিন্তু রেটটা কি হবে, বাড়ার রেটটা কি, ইনক্রিজ হওয়ার রেটটা কি সেটা দেখো। প্রথমে টোটাল প্রোডাক্ট 1 ইউনিট লেবার যেই বেড়ে গেল, 1 থেকে 2 হলো, টোটাল প্রোডাক্ট কতটা বাড়লো? 8 ইউনিট বাড়লো। তারপরে 1 ইউনিট লেবার আরও বেড়ে যাওয়ায় টোটাল প্রোডাক্ট কত বাড়লো? 6 ইউনিট বাড়লো। তারপরে 1 ইউনিট লেবার আরও বেড়ে যাওয়ায় টোটাল প্রোডাক্ট বাড়লো 4 ইউনিট। টোটাল প্রোডাক্ট কি রেটে বাড়ছে? 8, 6, 4। টোটাল প্রোডাক্টের বেড়ে যাওয়ার যে রেটটা, টোটাল প্রোডাক্ট বেড়ে যাওয়ার যে রেটটা সেটা ফল করছে না? প্রথমে 8 ইউনিট বেড়েছিল, তারপর 6 ইউনিট বাড়লো, তারপর 4 ইউনিট বাড়লো। তাহলে বেড়ে যাওয়ার যে রেটটা, ইনক্রিজ হওয়ার যে রেটটা, সেটা ফল করছে, ডিক্রিজিং। তাহলে এটা কি লিখবো? টোটাল প্রোডাক্ট ইনক্রিজেস একটা ডিক্রিজিং রেট। তো এই ইনক্রিজ দুটো ক্ষেত্রেই কিন্তু ইনক্রিজ করছে, বাড়ছে ঠিকই, কিন্তু একটাতে ইনক্রিজিং রেটে, একটা ডিক্রিজিং রেটে। এই ডিফারেন্সটাই বোঝানোর ছিল। এবার আগে চলে আসি আবার। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে টোটাল প্রোডাক্টের সাথে কি হয়। টোটাল প্রোডাক্টের সাথে কোথায় গেল, এই যে আমরা এখানে কি দেখলাম, টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করছে ইনক্রিজিং রেটে। এইটা কি বলা হয়? ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ স্কেল। মানে যখন তুমি বেশি বেশি করে লেবার আনবে, টোটাল প্রোডাক্ট বেশি বেশি করে লেবার আনবে মানে কি, বেশি বেশি করে লেবার হায়ার করবে। প্রথমে 1 ইউনিট লেবার ছিল, লেবার বলা ভুল, লেবার আর বলবে, বারবার বলছি, আমিও বলে ফেলি মাঝে মাঝে, যাই হোক মাথায় রাখবে, চেষ্টা করবে, যদি মনে থাকে তো খুবই ভালো। তো প্রথমে একজন শ্রমিক, একজন লেবারার, নতুন একজন লেবারারকে হায়ার করা হলো, আরও লেবারারকে হায়ার করা হলো, 3 জন লেবারার, 4 জন লেবারার, 5 জন লেবারার। এই যে বেশি বেশি করে লেবার হায়ার করা হচ্ছে, এর ফলে কি হচ্ছে? টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করছে ইনক্রিজিং রেটে। এটা যদি হয়, দ্যাট ইজ হোয়াট উই কল্ড ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর মানে কি? বেশি বেশি করে লেবার হায়ার করলে যদি টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করে ইনক্রিজিং রেটে, সেটাকে বলা হয় ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর। তাহলে আমরা এখানে এটাকে ডিকোড করেছিলাম যে ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর মানে হচ্ছে ইনক্রিজিং রিটার্নস টু লেবার। ইনক্রিজিং রিটার্নস টু লেবার মানে কি, আমরা ওখানে আরেকটু ডিকোড করলাম যে রিটার্নস টু লেবার মানে হচ্ছে আউটপুট। লেবার কী দিয়ে রিটার্ন করবে? ফার্মকে আউটপুট দিয়ে। তাহলে ইনক্রিজিং রিটার্নস টু লেবার মানে হচ্ছে ইনক্রিজিং আউটপুট। তারপরে ইনক্রিজিং আউটপুট মানে আমরা কি লিখতে পারি? এটাকে এবার আমি কীভাবে লিখব? যে টোটাল প্রোডাক্ট ইনক্রিজেস অ্যাট অ্যান ইনক্রিজিং রেট, অ্যাট অ্যান ইনক্রিজিং রেট। বানানটা তোমরা এখানে, আমি জাস্ট লেখার জন্য লিখছি, তো বানানে ফোকাস করতে যেও না, বুঝতে পারলেই হবে। সেটাই এখানে লেখা আছে, দ্য টোটাল প্রোডাকশান ইনক্রিজেস অ্যাট, প্রোডাকশান ইনক্রিজেস অ্যাট ইনক্রিজেস, এটা অ্যাট ইনক্রিজেস হবে না, আমি আসলে তাড়াহুড়োর মধ্যে লিখি, যাই হোক অ্যাট, এইটা কেটে দেবে, আমি ছবি তুলে এখন পাঠাবো, কেটে দেবো, বা তোমরাও মাথায় রেখো। টোটাল প্রোডাকশান ইনক্রিজেস অ্যাট কি রেট? ইনক্রিজিং রেট। বোঝা গেল? দিস ইজ হোয়াট উই কল ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর। এরপরে আর একটা লাইন লেখা আছে, যে লাইনটা আমি এখন বোঝাচ্ছি না, আমি আগে টেবিল দেখে পড়াই, তারপর বোঝাবো।
এখানে বেনহ্যাম একটা ডেফিনেশান দিয়েছে, পড়ে নিও ডেফিনেশানটা। এইটা এই কোনো ইকোনমিস্টদের এরকম ডেফিনেশান যদি তোমরা অ্যান্সারে লেখো তাহলে কিন্তু নাম্বারটা ক্যারি করে, নাম্বারটা মানে ভালো আসে। অ্যাজাম্পশান কী আছে? শর্ট পিরিয়ডের অ্যাজাম্পশান কেন? কারণ আমরা যখন রিটার্নস টু ফ্যাক্টর পড়ছি, শুরুতেই তো বললাম রিটার্নস টু ফ্যাক্টর মানে কি? রিটার্নস টু ফ্যাক্টর মানে হচ্ছে আউটপুট বাড়াবো বা আউটপুট কমাবো বা আউটপুটে চেঞ্জ করব, কিন্তু একমাত্র লেবারে চেঞ্জ করে। আউটপুট বাড়ানোর জন্য একমাত্র আমরা লেবারকে বাড়াতে পারি, একমাত্র লেবারে চেঞ্জ করতে পারি, অন্য কোনো ফ্যাক্টরে চেঞ্জ করা যাবে না। এবার যদি একটু মনে করো, লেবারকে শুধুমাত্র লেবারকে চেঞ্জ করা যায়, লেবার মানে কি? ভেরিয়েবল ফ্যাক্টর। যদি এটা বুঝতে না পারো, ভেরিয়েবল ফ্যাক্টর ভাবার দরকার নেই। শুধুমাত্র লেবারকে চেঞ্জ করা যায়, অন্য কোনো ফ্যাক্টরকে চেঞ্জ করা যায় না। এই সময়টাকে কি বলা হয়? শর্ট পিরিয়ড। যে পিরিয়ডে একমাত্র লেবারকে চেঞ্জ করা যায়, অন্য কোনো ফ্যাক্টরকে চেঞ্জ করা যায় না, প্রোডাকশানের অন্য কোনো ফ্যাক্টরকে চেঞ্জ করা যায় না, সেই পিরিয়ডকে আমরা কি বলি? শর্ট পিরিয়ড বলি। সেই কারণেই এখানে শর্ট পিরিয়ড বলা হচ্ছে অ্যাজাম্পশানে। লেবার ইজ অনলি ভেরিয়েবল ফ্যাক্টর, এটা তো বারবার বললাম। আর ইউনিট অফ লেবার আর হোমোজিনিয়াস। ইউনিট অফ লেবার অফ হোমোজিনিয়াস মানে হচ্ছে, হোমোজিনিয়াস শব্দটার মানে হচ্ছে ইকুয়াল কোয়ালিটি। মাথায় রাখবে, এটা সারা জীবন কাজে লাগবে। ইকুয়াল কোয়ালিটি, হোমোজিনিয়াস শব্দটা বারবার আসবে। বা হোমোজিনিয়াস শব্দটাকে আরও বলে ইকুয়াল টাইপ। লেবারের সবাই সমান দক্ষ, লেবারের মধ্যে কেউ মানে বেশি স্কিল্ড, কেউ কম স্কিল্ড এরকম হবে না। এরকম হবে না যে লেবারের মধ্যে একজন সব মেশিন চালাতে জানে আর একজন একটাও মেশিন চালাতে জানে না, বা একটা মেশিন চালাতে জানে, এরকম হবে না। লেবারের মধ্যে সবাই সমান দক্ষ, সবাই সমানভাবে স্কিল্ড, সমান জিনিস জানে। নো চেঞ্জ ইন টেকনোলজি, আর একটা অ্যাজাম্পশান, টেকনোলজিতে কোনো চেঞ্জ হবে না। এবার আমরা লটাকে এক্সপ্লেন করব। তোমরা তো দেখলে যে টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করছে ইনক্রিজিং রেটে। তো আমরা আশা করি মার্জিনাল প্রোডাক্টের কলামটা নিয়ে তোমাদেরকে এখানে আমায় কিছু বলতে হবে না, এটা তো আমি করেই দিলাম, পুরোটা আশা করি এক্সপ্লেন হয়ে গেছে। আচ্ছা, এটা আমার দরকার ছিল না মোছারে, ওকে মুছে দিয়েছি, না অসুবিধা তো নেই কোনো, বোঝা গেছে আশা করি। এবার আমরা এটাকে গ্রাফিক্যালি প্লট করব, গ্রাফিক্যালি প্লট করে দেখি কি ইন্টারপ্রিটেশন করা যেতে পারে। তো গ্রাফিক্যালি প্লট করাটা খুব সিম্পল, গ্রাফিক্যালিটা আমি খুব একটা বলবো না। আমরা কোয়ান্টিটি অফ লেবারটাকে নেব হচ্ছে এক্স অ্যাক্সিসে, টোটাল প্রোডাক্টটাকে নেব ওয়াই অ্যাক্সিসে, আর মার্জিনাল প্রোডাক্টটাকে নেব হচ্ছে, মানে দুটো গ্রাফ আলাদা আলাদা করে করব। একবার আমরা কোয়ান্টিটি অফ লেবারটাকে নেব হচ্ছে এক্স অ্যাক্সিসে, আর ওয়াই অ্যাক্সিসে টোটাল প্রোডাক্টটাকে নেব। প্রথম পয়েন্টটা কি হবে তাহলে? প্রথম পয়েন্টটা হবে হচ্ছে 1,10, 2,30, 3,60, এইভাবে পয়েন্টগুলো প্লট করব। এটা আর এখন আলাদা করে আমার বলার কিছু নেই। সেকেন্ড গ্রাফটা কিভাবে আঁকলাম? এক্স অ্যাক্সিসে কোয়ান্টিটি অফ লেবারই নিয়েছি, ওয়াই অ্যাক্সিসে মার্জিনাল প্রোডাক্ট নিয়েছি। কিভাবে নিচ্ছি ওয়াই অ্যাক্সিসে মার্জিনাল প্রোডাক্ট? দেখো, প্রথম পয়েন্টটা কি হবে? 1,10, সেকেন্ড পয়েন্টটা এই 2,20, থার্ড পয়েন্টটা 3,30, এইভাবে। এটা নিয়ে আর কিছু বলার নেই, এই দুটো গ্রাফ আঁকলাম। গ্রাফগুলো সম্পর্কে আমি পরে আসছি। এইগুলো আমরা এটাকে একটু এক্সপ্লেন করতে চাইছি। ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টরটাকে কীভাবে এক্সপ্লেন করা যায় সেটা আমরা দেখি। তো ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টরকে এক্সপ্লেন করা যায় ল অফ ডিমিনিশিং কস্টের মাধ্যমে। তোমরা আবার বলবে যেটা আবার কেমন কথা, একটা লকে এক্সপ্লেন করতে গেলে আরেকটা লয়ের হেল্প নিতে হচ্ছে। অবশ্যই সেটাই তো হয় ফিজিক্সে বা বায়োলজিতে বা কেমিস্ট্রিতে। এরকম বহু সময় আমরা দেখতে পাই যে একটা লয়েরকে এক্সপ্লেন করতে অন্য আরেকটা ল হেল্প নিতে হয়। ঠিক আছে, মানে সেই বলি না আমরা যে ধরো এ ইকুয়ালস টু সি, এটা তোমাকে দেখাতে হবে। তো তুমি কি করলে? তুমি দেখালে এ ইকুয়ালস টু বি, বি ইকুয়ালস টু সি, এ বি এর সমান আবার বি সি এর সমান, তাহলে এ আর সিও সমান হবে। তো এইটা প্রুফ করতে তুমি এই দুটোর হেল্প নিলে। সো সেই কারণ সেরকমই ব্যাপারটা। ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর, এটা প্রুফ করতে আমরা ডিমিনিশিং কস্টের হেল্প নেব। ল অফ ডিমিনিশিং কস্ট। ডিমিনিশিং কস্ট লটা কী সেটা আমরা টেবিল দেখেই বুঝবো। ধরো একটা লেবারের খরচ, একটা লেবার
লেবার লিখেছি বারবার আমি, আই অ্যাম সরি ফর দ্যাট, লেবারার হবে। একটা লেবারারের খরচ হচ্ছে বা শ্রমিকের খরচ হচ্ছে 100 টাকা, 100 রুপিস। এবার যখন একটাই লেবার কাজ করছে তখন খরচ কত, একটা লেবারের খরচ তো 100 টাকা, তাহলে টোটাল কস্ট কত, টিসি মানে টোটাল কস্ট বা টোটাল খরচ 100 টাকাই। যখন দুটো লেবার কাজ করছে 200 টাকা, তিনটে লেবার কাজ করছে 300 টাকা। কোনো সমস্যা এটাতে থাকার কথা না, খুব সিম্পল জিনিস। আর একটা জিনিস আমরা এখানে কী নিয়েছি টেবিলে, টোটাল প্রোডাক্ট। টোটাল প্রোডাক্ট আগে যেটা ছিল, উপরের টেবিলে যেটা ছিল সেটাই বসানো আছে, বিশ্বাস না হলে দেখে নাও। টোটাল প্রোডাক্ট 10, 30, 60, 100, 150, দেখো তাই লেখা আছে 10, 30, 60, 100, 150। এবার অ্যাভারেজ কস্ট কী করে বের করে, ধরো 100টা বিস্কিটের প্যাকেট বানাতে আমার খরচ হয় 500 টাকা। এটা কি আমার কোয়ান্টিটি, বিস্কিটের প্যাকেটের কোয়ান্টিটি। এটা কি আমার টোটাল কস্ট, কত খরচ হচ্ছে। একটা বিস্কিটের প্যাকেট বানাতে কত খরচ হবে, 500/100 মানে 5। এই 500টা কি, 500টা হচ্ছে আমার টোটাল কস্ট ছিল, আর এই 100টা কি, এই 100টা হচ্ছে আমার কোয়ান্টিটি অফ বিস্কিট প্যাকেট ছিল। তাহলে টোটাল কস্ট বাই কোয়ান্টিটি যদি করি, ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কি পাবো, অ্যাভারেজ কস্ট। একটা বানাতে কত খরচ হচ্ছে মানে সেটাই তো অ্যাভারেজ কস্ট, খুব সিম্পল তো, একটা বানাতে কত খরচ হচ্ছে মানে সেটাই অ্যাভারেজ কস্ট। তাহলে অ্যাভারেজ কস্ট বেরোচ্ছে কীভাবে, টোটাল কস্ট ডিভাইডেড বাই টোটাল আউটপুট, যেটাকে আমি এখানে কিউ দিয়ে লিখেছি। এবার এতক্ষণ ধরে পড়ানোর পরে তোমরা নিশ্চয়ই জানো টোটাল আউটপুট মানে হচ্ছে টোটাল প্রোডাক্ট। বারবার প্রথমে বলেছি টোটাল আউটপুট মানে টোটাল প্রোডাক্ট মানে টোটাল প্রোডাকশান, রাইট। টোটাল প্রোডাকশান মানে আবার টোটাল ফিজিক্যাল প্রোডাক্ট, বারবার বলেছি এটা। তাহলে কিউ ইজ নাথিং বাট টোটাল প্রোডাক্ট মানে টিপি। তাহলে অ্যাভারেজ কস্টের ফর্মুলাটা কী লেখা যেতে পারে, টিসি বাই কিউ এর জায়গায় টিপি, রাইট। তো সেই ফর্মুলাটা কাজে লাগিয়ে আমরা অ্যাভারেজ কস্ট বের করব। প্রথমে টিসি কি 100, টিপি কি 10, অ্যাভারেজ কস্ট কী হবে 100/10 মানে 10। প্রত্যেকটার জন্য এইভাবেই আমরা অ্যাভারেজ কস্ট বের করলাম। আচ্ছা, অ্যাভারেজ কস্ট কী হচ্ছে, অ্যাভারেজ কস্ট কমছে না বাড়ছে, যত লেবার বেশি কাজে লাগাচ্ছি অ্যাভারেজ কস্ট কী হচ্ছে, কমছে না বাড়ছে। যখন একজন লেবার কাজ করছিল অ্যাভারেজ কস্ট ছিল 10, যখন দুজন লেবার কাজ করছে অ্যাভারেজ কস্ট ছিল 6.6, তিনজন লেবার কাজ করছে অ্যাভারেজ কস্ট 5। যত বেশি লেবারকে কাজে লাগানো হচ্ছে, লেবারারকে কাজে লাগানো হচ্ছে, শ্রমিককে কাজে লাগানো হচ্ছে, তত অ্যাভারেজ কস্ট ফল করছে, ডিমিনিশ করছে। ভালো কথা। এইবারের ইন্টারপ্রিটেশনটা কি, দেখো এখানে এগুলো লেখা আছে সব, তোমরা দেখতে পারো। এটা আবার কেন করেছি জানি না, ও এটা মনে হয় সেম পেজ দুবার উঠে গেছে, সরি। আচ্ছা, এবার আমরা এটা, এই গ্রাফটা আমি পরে আসছি, এটা আমি পরে বলছি। তাহলে হচ্ছেটা কি, আচ্ছা এটা তো মনে হয় পরেরটা, সরি। তাহলে এখানে কি হচ্ছে, আমি যদি গল্পটাকে একদম নাটশেলে লিখি, যত আমরা কোয়ান্টিটি অফ লেবার বাড়াচ্ছি তত কি হচ্ছে, আমরা দেখতে পেলাম অ্যাভারেজ কস্ট কমছে, খরচ যেটা সেটা কমছে। যেহেতু খরচ কমছে, তো আমাদের যে প্রডিউসার, তার খরচ কমছে মানে কি, সে আরও লেবারকে নিয়ে আসতে চাইবে, সে বলবে আরও লেবারকে কাজে লাগাও। তার খরচ কমে গেছে, যেহেতু অ্যাভারেজ খরচ কমে গেছে, গড় খরচ কমে গেছে, সে আরও লেবারকে কাজে লাগাতে চাইবে। আরও লেবারকে কাজে লাগাবে, যত বেশি কাজে লাগাবে লেবারকে তত কী হবে, টোটাল প্রোডাক্ট বাড়বে। কী রেটে বাড়বে, অ্যাট ইনক্রিজিং রেট। তাহলে এই যে জিনিসটা হলো, টোটাল প্রোডাক্ট ইনক্রিজিং রেটে বাড়লো, এই জিনিসটাকে আমরা কি বলছি, ল অফ ইনক্রিজিং রিটার্নস টু ফ্যাক্টর। সেটা কিসের দ্বারা আমরা এক্সপ্লেন করলাম, এই যে অ্যাভারেজ কস্ট কমে যাচ্ছে, অ্যাভারেজ কস্ট ডিক্রিজ করছে, এটার মাধ্যমে আমরা এক্সপ্লেন করলাম, রাইট।
এবার এই যে অ্যাভারেজ কস্ট কমে যাওয়া, এটাকে বলে হচ্ছে ল অফ ডিমিনিশিং কস্ট। ল অফ ডিমিনিশিং কস্ট, যেটা উপরে লেখাও ছিল। এইবার এই লাইনটা তোমরা পড়ো। ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর ক্যান বি এক্সপ্লেইনড বাই ল অফ ডিমিনিশিং কস্ট। তাহলে ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর আমরা কিসের মাধ্যমে এক্সপ্লেন করলাম? ল অফ ডিমিনিশিং কস্টের মাধ্যমে এক্সপ্লেন করলাম। ওয়েন টিপি ইনক্রিজেস, টোটাল প্রোডাক্ট যেই বাড়তে থাকে ইনক্রিজিং রেটে, অ্যাভারেজ কস্ট কী হয়? কমতে থাকে। অ্যাভারেজ কস্ট ডিমিনিশ করতে থাকে, যেরকম এখানে আমরা দেখতে পেলাম অ্যাভারেজ কস্ট কী হলো? ডিমিনিশ করতে থাকলো। হ্যাঁ, তোমরা বলতেই পারো যে অ্যাভারেজ কস্ট টিপি যদি ইনক্রিজিং রেটে না বাড়তো তাহলে কি অ্যাভারেজ কস্ট ডিমিনিশ করতো না? মোটেই করতো না। সেটা যখন আমি টিপি যখন মানে ডিক্রিজিং রেটে বাড়বে, অর্থাৎ ডিক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টরের কেসে আমি দেখাবো। নাও হেয়ার আমি আরেকবার এটা রিক্যাপ দিচ্ছি। আমরা কি পড়লাম? ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর পড়লাম। ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর কী বলছে? টোটাল প্রোডাক্ট বাড়বে, কী রেটে বাড়বে? ইনক্রিজিং রেটে বাড়বে। অ্যাজাম্পশানস রয়েছে কিছু। ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর কী বলছে? টোটাল প্রোডাক্ট বাড়বে, ইনক্রিজিং রেটে বাড়বে। গ্রাফ দুটো আঁকলাম, তারপরে কী দেখলাম? তারপরে আমরা ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর এটা কেন হচ্ছে সেটাকে এক্সপ্লেন করার জন্য আমরা ল অফ ডিমিনিশিং কস্টের হেল্প নিলাম। সেই লটা কী বলছে? যেই টোটাল প্রোডাক্ট বাড়ছে অ্যাভারেজ কস্ট পড়তে শুরু করছে, অ্যাভারেজ কস্ট ডিমিনিশ করতে শুরু করছে। সেটা আমরা এখানে দেখতেও পাচ্ছি। টোটাল প্রোডাক্ট দেখো, টোটাল প্রোডাক্ট যেই 10 থেকে 30 হলো, অ্যাভারেজ কস্ট 10 থেকে 6.5 হয়ে গেল। টোটাল প্রোডাক্ট যেই 30 থেকে 60 হলো, অ্যাভারেজ কস্ট 6.6 থেকে 5 হয়ে গেল। টোটাল প্রোডাক্ট যেই বাড়ছে অ্যাভারেজ কস্ট ডিমিনিশ করতে শুরু করছে বা পড়তে শুরু করছে, সেটাই এখানে লেখা আছে। যে টোটাল প্রোডাক্ট যেই ইনক্রিজ করলো অ্যাভারেজ কস্ট ডিমিনিশ করতে শুরু করলো, সেই কারণেই আমরা এই লটা পাই, ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর পাই। যদি অ্যাভারেজ কস্ট পড়তে না শুরু করতো তাহলে পেতাম না। অ্যাভারেজ কস্ট যদি এরকম হতো যে 10-এর পরে এরকম 6.6 এরকম পড়ছে না, ধরো অ্যাভারেজ কস্ট ধরো বেড়েই যাচ্ছে বা সমান থাকছে, বা তোমাদেরকে আরেকটা কেস দেখাই। এই কেসটা দেখো, ল অফ এই কেসটা দেখো, না এটা পরেরটা। এই কেসটা দেখো, অ্যাভারেজ কস্ট প্রথমে 10, তারপরে 11, তারপরে 12, অ্যাভারেজ কস্ট কী হচ্ছিল? ডিমিনিশিং করছিল না? এখানে করছে। অ্যাভারেজ কস্ট বেড়ে যাচ্ছে আরও, 1.11 বাড়লো, আবার 1 বাড়লো, আবার 2 বাড়লো, অ্যাভারেজ কস্ট কী হচ্ছে? বেড়ে যাচ্ছে। তাহলে অ্যাভারেজ কস্ট যদি বেড়ে যায় তাহলে আমাদের লটা হোল্ড করবে না। ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ স্কেল, এই ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর হোল্ড করবে না। ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর মানে কি? টোটাল প্রোডাক্ট বাড়বে, কী রেটে বাড়বে? ইনক্রিজিং রেটে বাড়বে। দেখো এবার মজার ব্যাপারটা, এখানে কি এই জিনিসটা কেন হচ্ছে আরেকবার বলছি। অ্যাভারেজ কস্ট যদি ডিমিনিশ করে, কমতে থাকে, টোটাল প্রোডাক্ট বাড়ার সাথে সাথে, টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করার সাথে সাথে যদি অ্যাভারেজ কস্ট কমতে থাকে, তবেই ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর হবে। মানে টোটাল প্রোডাক্ট বাড়ার সাথে সাথে টোটাল প্রোডাক্ট বাড়বে এবং ইনক্রিজিং রেটে বাড়বে। ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর মানে কি? টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করবে, কী রেটে? ইনক্রিজিং রেটে। এই ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর কখন হোল্ড করবে, কখন থাকবে, ভ্যালিড কখন হবে? যদি টোটাল প্রোডাক্ট বাড়ে এবং অ্যাভারেজ কস্ট কমতে থাকে, তার সাথে সাথে অ্যাভারেজ কস্ট কমতে থাকে। এখানে কি সেটা হলো? দেখো টোটাল প্রোডাক্ট বাড়ছে, বাড়ছে তো 8 ইউনিট বেড়েছে, অ্যাভারেজ কস্ট বেড়েছে না কমেছে? অ্যাভারেজ কস্ট কমেছে? কমেনি তো, উল্টে আরও বেড়ে গেছে। আবার টোটাল প্রোডাক্ট বেড়েছে, অ্যাভারেজ কস্ট বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে এই জিনিসটা কি হচ্ছে এখানে? টোটাল প্রোডাক্ট বেড়ে যাওয়ার সাথে সাথে অ্যাভারেজ কস্ট কি কমছে? কমছে না। টোটাল প্রোডাক্ট তো বাড়ছে, 10 থেকে 18 হলো, 18 থেকে 24, 24 থেকে 28, 28 থেকে 30, টোটাল প্রোডাক্ট তো বাড়লো, কিন্তু টোটাল প্রোডাক্ট বেড়ে যাওয়ার সাথে সাথে অ্যাভারেজ কস্ট কি কমছে? কমছে না। তাহলে যদি টোটাল প্রোডাক্ট বাড়ার সাথে সাথে অ্যাভারেজ কস্ট না কমে, তাহলে আমরা বলবো যে ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর হচ্ছে না, হোল্ড করছে না এই লটা, রাইট? কখন হোল্ড করবে? একমাত্র যখন টোটাল প্রোডাক্ট বাড়ার সাথে সাথে অ্যাভারেজ কস্ট কমবে, রাইট? যথেষ্ট এক্সপ্লেনেশন এটা দেওয়া হয়েছে, যেটা এখানে দেখা গেল। কোথায়
দেখো এবার দেখো, তাহলে এখানেই দেখো সেই জিনিসটাই হচ্ছে, অ্যাভারেজ কস্ট কমছে, অ্যাভারেজ কস্ট কমছে, এবং সেই কারণেই অ্যাভারেজ কস্ট কমছে মানেই অটোমেটিক্যালি কী হবে, অ্যাভারেজ কস্ট কমছে মানেই অটোমেটিক্যালি হবে আমাদের টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করবে কী রেটে, ইনক্রিজিং রেটে। আর এইটা হবে, এইটা হওয়াই হচ্ছে ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর। দেখো করছে তো, ইনক্রিজিং রেটে ইনক্রিজ করছে তো, প্রথমে 20 বাড়লো, তারপরে 30 বাড়লো, তারপরে 40 বাড়লো, করছে ইনক্রিজ। তাহলে ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর হোল্ড করবে কি করবে না, মানে টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করবে ইনক্রিজিং রেটে, এটা হোল্ড করবে কি করবে না, সেটা পুরোটাই কিসের উপর দাঁড়িয়ে আছে, অ্যাভারেজ কস্টটা ডিমিনিশ করছে কি করছে না তার উপর, অ্যাভারেজ কস্টটা কমছে কি কমছে না তার উপর। বোঝা গেল কেন আমরা ল অফ ডিমিনিশিং কস্টের হেল্প নিই? ব্যাস, এটাতে আর কিছু বলার নেই, কারো কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করো। নাও এটা আরেকটা গ্রাফ আছে, এই গ্রাফটায় আমরা কিছুই করিনি, টোটাল প্রোডাক্টটাকে এক্স অ্যাক্সিসে নিয়েছি, অ্যাভারেজ কস্টটাকে ওয়াই অ্যাক্সিসে নিয়েছি, গ্রাফটা ডাউনওয়ার্ড স্লোপিং একটা গ্রাফ হবে। এর আরেকটা ইন্টারপ্রিটেশন এটাই যে অ্যাভারেজ কস্টের যে কার্ভটা সেটা যদি ডাউনওয়ার্ড স্লোপিং হয়, মানে এরকম হয় যেরকম এরকম এখানে হয়েছে, ডাউনওয়ার্ড স্লোপিং বা নেগেটিভলি স্লোপ যাই বলো, সেরকম যদি হয়, একমাত্র এই কেসেই আমাদের ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর হোল্ড করবে। কেন বোঝা গেল? অ্যাভারেজ কস্ট এরকম কেন হচ্ছে, অ্যাভারেজ কস্টের ডাউনওয়ার্ড স্লোপ কেন হচ্ছে, নিচের দিকে কেন আসছে ডেটা পয়েন্টগুলো, কারণ অ্যাভারেজ কস্ট ডিমিনিশ করেছিল, রাইট? অ্যাভারেজ কস্ট যদি বেড়ে যেত সময়ের সাথে সাথে, যদি মানে টোটাল প্রোডাক্টের সাথে সাথে যদি বেড়ে যেত, অ্যাভারেজ কস্ট যদি টোটাল প্রোডাক্ট বাড়ার সাথে সাথে বেড়ে যেত, তাহলে এরকম দেখতে হতো অ্যাভারেজ কস্টের কার্ভটা। আর অ্যাভারেজ কস্ট যদি টোটাল প্রোডাক্ট বাড়ার সাথে সাথে বেড়ে যেত, তাহলে আমরা কোনোদিনই এই ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টরটা পেতাম না। ওকে, আর মনে হয় বেশি আর বলার দরকার নেই, এটা তোমরা বুঝে গেছো। সো দিস ইজ ইট। কেন হয় ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর? তাহলে ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টরে কী হচ্ছে, লেবার বাড়াচ্ছি, টোটাল প্রোডাক্ট বাড়ছে, ইনক্রিজ করছে, কী রেটে করছে, ইনক্রিজিং রেটে করছে, আগের থেকে বেশি বেশি করে বাড়ছে। প্রথমে হয়তো 20 ইউনিট বেড়েছে, 10 থেকে হয়তো 30 হয়েছে, 20 ইউনিট বেড়েছে, এখন হয়তো টোটাল প্রোডাক্ট 30 ইউনিট বাড়বে, আগের থেকে বেশি করে বাড়লো। আগে 20 ইউনিট বেড়েছিল, এখানে 1 ইউনিট লেবার, 2 ইউনিট লেবার, 3 ইউনিট লেবার, লেবার একটা বেশি আনার জন্য প্রথমে হয়তো 20 ইউনিট প্রোডাকশান বাড়লো, এখন আরেকটা লেবার বেশি আনার জন্য 30 ইউনিট প্রোডাকশান বেড়ে গেল। এটা কেন হতে পারে? একমাত্র যদি আমরা ফিক্সড ফ্যাক্টরগুলোকে ভালো করে ইউটিলাইজ করি তবে হতে পারে। ফিক্সড ফ্যাক্টর মানে কোনগুলো? মেশিনগুলোকে ভালো করে কাজ লাগানো হচ্ছে, ল্যান্ডকে ভালোভাবে কাজে লাগানো হচ্ছে, মেশিনগুলোকে ভালো করে কাজে লাগানো হচ্ছে, মেশিনগুলোকে প্রপার অয়েলিং করা হচ্ছে, প্রপার মেনটেনেন্স দেওয়া হচ্ছে, মেশিনগুলো ভালোভাবে কাজ করছে, কোনো মেশিন খারাপ হচ্ছে না, এরকম হলে তবে মানে এইটা একটা কারণ হতে পারে। এই কারণটার কারণে মানে এই বিষয়টার কারণে হয়তো আমাদের টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করছে ইনক্রিজিং রেটে। ভেরিয়েবল ফ্যাক্টরগুলোর ফুলার ইউটিলাইজেশন, ভেরিয়েবল ফ্যাক্টর মানে কোনগুলো? লেবার, লেবারের ফুলার ইউটিলাইজেশন মানে কি? লেবারের মানে লেবারকে পুরো নিংড়ে নেওয়া হচ্ছে প্রোডাকশানে, শ্রমিককে পুরো নিংড়ে নেওয়া হচ্ছে, ভালোভাবে কাজ করানো হচ্ছে তাদেরকে, মানে তাদেরকে 8 ঘন্টার জায়গায় ওভার টাইমে 10 ঘন্টা করে কাজ করানো হচ্ছে, সেই কারণে হয়তো লেবার বাড়ানোয় আউটপুটটা ইনক্রিজ করছে ইনক্রিজিং রেটে। বেটার কোঅর্ডিনেশন বিটুইন ফ্যাক্টরস, লেবার আর ক্যাপিটাল এর মধ্যে মানে মেশিন আর লেবারের মধ্যে কোঅর্ডিনেশনটা খুব ভালো হয়ে গেছে। মানে কি, ওই লেবারগুলো ওই মেশিনটা চালাতে চালাতে এতটাই দক্ষ হয়ে গেছে, এতটাই স্কিলড হয়ে গেছে যে ওদের হাত পুরো সেট হয়ে গেছে, তো ওরা খুব তাড়াতাড়ি এখন প্রোডাকশান করতে পারছে। তো ওদের মধ্যে কোঅর্ডিনেশন ভালো হওয়ায় হয়তো টোটাল প্রোডাক্টটা ইনক্রিজ করছে ইনক্রিজিং রেটে। আর টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করছে ইনক্রিজিং রেটে মানে কি? ইনক্রিজ ইন রিটার্নস টু আ ফ্যাক্টর। ওকে, আর লাস্ট ইজ ইনক্রিজ ইন এফিসিয়েন্সি। সো দ্যাট ইজ এফিসিয়েন্সি বেড়ে গেছে হয়তো ওদের, সেই কারণে টোটাল প্রোডাক্ট বেড়ে গেছে।
এটা পড়ে নেবে অ্যাপ্লিকেশান কোথায় কোথায় হয়, এটা মাথায় রাখবে সব সময় যে ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর, এটার অ্যাপ্লিকেশান সব থেকে ভালো দেখা যায় ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এটা সব থেকে ভালো ইউজ দেখা যায়, মানে অ্যাপ্লিকেশান দেখা যায়, কারণ একমাত্র ইন্ডাস্ট্রিয়াল সেক্টরেই ওই জিনিসটা দেখতে পাওয়া যায় যে একমাত্র ইন্ডাস্ট্রিয়াল সেক্টরেই ওই জিনিসটা দেখতে পাওয়া যায় যে লেবার এক ইউনিট বাড়ানোর ফলে আউটপুট বা টোটাল প্রোডাক্ট ইনক্রিজ তো করেই, বাড়ছে তো বটেই, কিন্তু ইনক্রিজিং রেটে ইনক্রিজ করে। প্রথমে 20 ইউনিট বাড়লো, তারপরে 40 ইউনিট বাড়বে। কেন এই জিনিসটা হয় ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে? কারণ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যা প্রোডাকশান হয় তার পিছনে মেশিনের একটা গুরুত্বপূর্ণ অবদান থাকে, মেশিনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। মেশিন অল্প সময়ে অনেকটা প্রোডাকশান করে বের করে দিতে পারে। সেই কারণেই এক ইউনিট লেবার বাড়ানোয় দেখা যায় যে আউটপুটটা হয়তো অনেকটা বেড়ে যায়, আউটপুটটা ইনক্রিজ করে ইনক্রিজিং রেটে। ওকে, তো ইউজ অফ মেশিনটাকে আমরা প্রথম একটা অ্যাপ্লিকেশানের কারণ হিসেবে দেখাই। তারপরে লেবার এর ডিভিশন, লেবারকে আলাদা আলাদা কাজে লাগিয়ে দেওয়া হয়। বেশি লেবার কাজে লেগে গেলে কি হয়, কাউকে বলে দেওয়া হলো তুমি মেশিন সামলাও, কাউকে বলে দেওয়া হলো তুমি ওখানে ওই প্রোডাক্টগুলোকে ক্লিন করো, কাউকে বলে দেওয়া হলো তুমি এই প্রোডাক্টগুলোকে প্যাকেজ করো, তো তাড়াতাড়ি প্রোডাকশানটা হয়। সেই কারণেও হয়তো আউটপুট বা টোটাল প্রোডাক্টটা ইনক্রিজ করে ইনক্রিজিং রেটে। ওকে, লেস ইনফ্লুয়েন্স অফ নেচার, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে নেচারের কোনো ইনফ্লুয়েন্স নেই যে বন্যা হবে, হড়বাবান হবে, বা বন্যাটা যদিও আলাদা ফ্যাক্টর, মানে ঝড় বৃষ্টির জন্য প্রোডাকশান বন্ধ থাকবে, ওই সব কোনো ঝামেলা নেই। সেই কারণেই টোটাল প্রোডাক্টটা ইনক্রিজ করতে পারে কী রেটে, ইনক্রিজিং রেটে। ওকে, সো দিস ইজ ইট। নিউ ইনভেনশন, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ইনভেনশনের জায়গা থাকে, একটা নতুন মেশিন তৈরি হয়েছে, তাহলে প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে ওই মেশিনটা কাজে লাগিয়ে। সেই কারণেও কী হবে, টোটাল প্রোডাক্টটা ইনক্রিজ করবে কী রেটে, ইনক্রিজিং রেটে। ওকে, ব্যাস, এবার আর কিছু এটার নেই। ল অফ কনস্ট্যান্ট রিটার্নস টু আ ফ্যাক্টর, ল অফ কনস্ট্যান্ট রিটার্নস টু আ ফ্যাক্টরে কী হবে, এটাতে টোটাল প্রোডাক্টটা ইনক্রিজ করবে ঠিকই, কিন্তু কনস্ট্যান্ট রেটে। দেখো, টোটাল প্রোডাক্ট যখন একজন শ্রমিক কাজ করছে টোটাল প্রোডাক্ট 10, দুইজন শ্রমিক কাজ করছে টোটাল প্রোডাক্ট 20, তিনজন শ্রমিক করছে টোটাল প্রোডাক্ট 30, চারজনে 40, পাঁচে 50। একজন শ্রমিক বেশি আসায় টোটাল প্রোডাক্ট কতটা বাড়লো, 10 ইউনিট। আরেকজন শ্রমিক বেশি আসায় টোটাল প্রোডাক্ট কতটা বাড়লো, 10 ইউনিট। তাহলে টোটাল প্রোডাক্ট দেখো, টোটাল প্রোডাক্ট কিন্তু কী রেট, টোটাল প্রোডাক্ট বাড়ছে ঠিকই, টোটাল প্রোডাক্ট ইজ ইনক্রিজিং, দ্যাট আই অ্যাগ্রি, টোটাল প্রোডাক্ট ইনক্রিজেস, বাট অ্যাট হোয়াট রেট, কোন রেটে, সেম রেটে। একজন লেবার বেশি আসায় 10 বাড়লো, আরেকজন লেবার বেশি আসায়ও 10ই বাড়লো, তাহলে সেম রেটেই বাড়ছে টোটাল প্রোডাক্ট, সেম রেটে বা কনস্ট্যান্ট রেটে বাড়ছে টোটাল প্রোডাক্ট। টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করছে কী রেটে, কনস্ট্যান্ট রেটে। কী রেটে, কনস্ট্যান্ট রেটে। এটাকেই বলা হচ্ছে ল অফ কনস্ট্যান্ট রিটার্নস টু আ ফ্যাক্টর, যেখানে টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করে কী রেটে, ইনক্রিজ করে কনস্ট্যান্ট রেটে। এটাকেও আমরা ওইভাবেই এক্সপ্লেন করব ঠিক যেভাবে আগের বার করেছি, অর্থাৎ প্রথমে একটা গ্রাফ আঁকবো যেখানে কোয়ান্টিটি অফ লেবার আর টোটাল প্রোডাক্টকে প্লট করব, আর একটা গ্রাফ এঁকে কোয়ান্টিটি লেবার আর মার্জিনাল প্রোডাক্টকে প্লট করব, আর এটাকেও আমরা সেই অ্যাভারেজ কস্ট দিয়েই ডিনোট করব। দেখো, অ্যাভারেজ কস্ট যেভাবে আগের বার করেছি সেভাবেই এখানে অ্যাভারেজ কস্টটা কী বেরোচ্ছে, সেম, সবার জন্য সেম, 10 10 10 10 10। তাহলে অ্যাভারেজ কস্টটা কী হলো, এখানে অ্যাভারেজ কস্টটা কি ডিমিনিশ করলো, না বেড়ে গেল, নাকি সেমই থাকলো, সেমই থাকলো। তাহলে অ্যাভারেজ কস্ট সেম আছে মানে কি, মানে মাথায় রাখতে হবে অ্যাভারেজ কস্ট সেম আছে মানে টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করছে ঠিকই, কিন্তু ইনক্রিজিং রেটে নয়, কনস্ট্যান্ট রেটে। টোটাল প্রোডাক্ট ইনক্রিজেস অ্যাট কনস্ট্যান্ট রেট। দেখো, 10 বাড়ছে, আবারও 10 বাড়ছে, আবারও 10 বাড়ছে, আবারও 10 বাড়ছে, ইনক্রিজ করছে কিন্তু কনস্ট্যান্ট রেটে।
আর এই যে বিষয়টা লিখলাম এখানে যে টোটাল প্রোডাক্ট কনস্ট্যান্ট রেটে ইনক্রিজ করছে, এটাকেই তো বলা হয় ল অফ কনস্ট্যান্ট রিটার্নস টু আ ফ্যাক্টর। তাহলে ল অফ কনস্ট্যান্ট রিটার্নস টু আ ফ্যাক্টর কেন হোল্ড করে? যখন অ্যাভারেজ কস্টটা সেম থাকে। অ্যাভারেজ কস্টটা প্রত্যেকটা মানে টোটাল প্রোডাক্ট বেড়ে যাচ্ছে, টোটাল প্রোডাক্ট বাড়ছে, টোটাল প্রোডাক্ট বাড়ছে কিন্তু অ্যাভারেজ কস্টটা সেম। টোটাল প্রোডাক্ট যখন 10, অ্যাভারেজ কস্ট 10, টোটাল প্রোডাক্ট 20, অ্যাভারেজ প্রোডাক্ট সরি টোটাল প্রোডাক্ট যখন টোটাল প্রোডাক্ট সরি টোটাল প্রোডাক্ট যখন 20, অ্যাভারেজ কস্ট 10, টোটাল প্রোডাক্ট 30, অ্যাভারেজ কস্ট 10, টোটাল প্রোডাক্ট 40, অ্যাভারেজ কস্ট স্টিল 10। টোটাল প্রোডাক্ট বেড়ে যাচ্ছে তার জন্য অ্যাভারেজ কস্টে কোনো চেঞ্জ আসছে না, এটি সেম। এরকম যখনই হয় তখনই আমরা দেখি যে ল অফ কনস্ট্যান্ট রিটার্নস টু আ ফ্যাক্টর দেখা যায়। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ কস্ট কার্ভটা কীরকম দেখতে হবে? এখানে দেখো অ্যাভারেজ কস্ট কার্ভটা দেখতে এরকম হবে। এখানে এক্স অ্যাক্সিসে আমরা টোটাল প্রোডাক্টকে নিলাম আর ওয়াই অ্যাক্সিসে অ্যাভারেজ কস্ট কার্ভকে নিলাম। তোমরা দেখে নেবে, গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন বলার কিছু নেই। নিয়ে তাহলে অ্যাভারেজ কস্ট কার্ভ যখন এরকম হয়েছিল, ডাউনওয়ার্ড স্লোপিং হয়েছিল, অ্যাভারেজ কস্ট কার্ভ যখন ডাউনওয়ার্ড স্লোপিং হয়েছিল, কেউ একটা অ্যান্সার করো দেখি পারো কি না। তখন কোন লটা পেয়েছিলাম আমরা? ল অফ কোন রিটার্নস টু আ ফ্যাক্টর, ইনক্রিজিং না কনস্ট্যান্ট? আর যখনই অ্যাভারেজ কস্ট কার্ভটা এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল বলতে যখনই অ্যাভারেজ কস্ট কার্ভটা এরকম প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়ে গেল, তখন আমরা কোন লটা পাচ্ছি? ল অফ কনস্ট্যান্ট রিটার্নস টু আ ফ্যাক্টর। বোঝা গেল? বাকি এর পুরো ইন্টারপ্রিটেশন সেম, এটাকে আলাদা করে কিছু বলার নেই, এগুলো নিজেরা একটু পড়বে। অ্যাজাম্পশান ফ্যাজাম্পশান সব সেম এগুলোর, জাস্ট আমি একবার তাও ডেফিনেশনটা পড়ে দিচ্ছি। ইট ইজ আ সিচুয়েশান ইন উইচ with the increase it is a situation in which with the increase আমার গলাটা ভেঙে গেছে সেই কারণে। It is a situation in which with the increase in the units of variable factor labor in short run the total production increases at constant rate. লেবার আমরা বাড়াচ্ছি কিন্তু টোটাল প্রোডাকশন কী রেটে বাড়লো? কনস্ট্যান্ট রেটে, সেটাই বলা হচ্ছে। ইন সাচ আ সিচুয়েশান এমপি মানে মার্জিনাল প্রোডাক্ট অফ আ ভেরিয়েবল ফ্যাক্টর মাস্ট বি কনস্ট্যান্ট। ঠিক আছে, অ্যান্ড অ্যাভারেজ কস্ট উইল বি কনস্ট্যান্ট, যেটা মানে যেটা আমি টেবিলে দেখালাম সেটাই। নাও দ্য নেক্সট থিং ইজ লাস্ট পার্ট ইজ ল অফ ডিক্রিজিং রিটার্নস টু আ স্কেল। আর এইটা তোমরা একটু দেখে নেবে যে কখন কখন কেন 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 হয় কনস্ট্যান্ট রিটার্নস টু আ ফ্যাক্টর, কেন দেখা যায়। এটার কোনো ওইভাবে কোনো কারণ হয় না, রিয়েল লাইফে এটা দেখতে পাওয়া খুব ডিফিকাল্ট। যদিও এই তিনটে কারণ তোমরা দেখতে পারো: অপটিমাম ইউটিলাইজেশন অফ ফিক্সড ফ্যাক্টর, আইডিয়াল ফ্যাক্টর রেশিও, এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ ভ্যারিয়েবল ফ্যাক্টরস, ব্যাস। যদিও এটা রিয়েল লাইফ ইমপ্লিকেশন দেখা খুব ডিফিকাল্ট, মানে হয় না। এই দুটোই দেখা যায়, ডিমিনিশিং রিটার্নস টু আ ফ্যাক্টর দেখা যায় আর ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর দেখা যায়। নেক্সট ইজ ডিমিনিশিং রিটার্নস টু আ ফ্যাক্টর। এটা হচ্ছে যে আমরা লেবারের পরিমাণ বাড়াবো, শ্রমিকের পরিমাণ বাড়াবো, আউটপুটটা টোটাল প্রোডাক্টটা ইনক্রিজ করবে ঠিকই কিন্তু ডিক্রিজিং রেটে করবে। ঠিক আছে, বাকি সব সেম। আর এটা কেন হবে? সেই অ্যাভারেজ কস্টের গল্প দিয়ে এটাকেও ইন্টারপ্রেট করতে হবে। এটা আমি অলরেডি আগে একবার এই টেবিলটা তোমাদেরকে মনে হয় দেখিয়ে দিলাম। দেখো এটা আমি কি করেছি, দুটো একই গ্রাফের মধ্যে এঁকে নিয়েছি। আগেরগুলোয় আমি দুটো আলাদা আলাদা গ্রাফে এঁকেছিলাম, এখানে একই গ্রাফে এঁকেছি, কোনো প্রবলেম নেই তাতে। এই দেখো একটা কড়াই আছে, যেই আউটপুট বাড়লো এক ইউনিটে, লেবার বাড়লো, যেই লেবার এক ইউনিট বাড়লো আউটপুট কতটা বাড়লো? 8 ইউনিট। লেবার আবার এক ইউনিট বাড়লো, আউটপুট কতটা বাড়লো? 6 ইউনিট। তাহলে এই এক ইউনিট লেবার বেড়ে যাওয়ার জন্য আউটপুট বাড়ছে ঠিকই, প্রথমে 8, তারপর 6, তারপর 4, আউটপুট বাড়ছে ঠিকই কিন্তু কী রেটে বাড়ছে? ডিক্রিজিং রেটে বাড়ছে। তো টোটাল প্রোডাক্ট বা আউটপুট ইনক্রিজেস অ্যাট ডিক্রিজিং রেট, এরকম যখনই হবে দ্যাট ইজ হোয়াট উই কল
ল অফ ডিক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর আর ল অফ ডিমিনিশিং রিটার্নস টু আ ফ্যাক্টর। ওকে, সেই অ্যাভারেজ কস্টের গল্প দিয়ে এটাকেও এক্সপ্লেন করতে হবে। এখানে কি হচ্ছে দেখো, অ্যাভারেজ কস্টটা কিন্তু বাড়ছে, অ্যাভারেজ কস্টটা বাড়ছে, অ্যাভারেজ কস্টটা বেড়ে যাওয়ার কারণেই কিন্তু এটা হচ্ছে। তাহলে অ্যাভারেজ কস্ট যখনই ইনক্রিজ করবে, আমি পুরোটা একবারে লিখি একটা নাটশেলে, অ্যাভারেজ কস্ট টোটাল প্রোডাক্ট বাড়ার সাথে সাথে যদি অ্যাভারেজ কস্ট ডিক্রিজ করে তাহলে ওটাকে ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর তো বলবোই না, ওটাকে বলবো ল অফ ডিক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর। ওকে, তোমরা যদি অ্যাভারেজ কস্টের কার্ভটা প্লট করো তাহলে এই রকম দেখতে হবে, পজিটিভলি স্লোপড। প্লট করে দেখবে নিজেরা। তাহলে যদি অ্যাভারেজ কস্টের কার্ভটা এরকম হয় তাহলে আমরা কি ল বলবো সেটাকে, ল অফ ডিক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর। এবার পুরোটাকে একটা নাটশেলে যদি আমাকে দিতে হয় বা বলতে হয়, সেটা হচ্ছে হবে এরকম যে যদি ধরো অ্যাভারেজ কস্ট ডিমিনিশিং হয়, অর্থাৎ টোটাল প্রোডাকশান বাড়ছে, অ্যাভারেজ কস্ট, এই লাইনটা সব থেকে ইম্পর্টেন্ট, পুরো ক্লাসটা এইখানেই হচ্ছে ধরে নাও, এই লাস্টের 5 মিনিটে পুরো ক্লাসটাই হচ্ছে। ধরো টোটাল প্রোডাক্ট বাড়ছে, অ্যাভারেজ কস্ট কমছে, এরকম যদি হয় মানে টোটাল প্রোডাক্ট আর অ্যাভারেজ কস্টের গ্রাফটাকে যদি প্লট করি সেটা যদি এরকম দেখতে হয় ডাউনওয়ার্ড স্লোপিং, তার মানে ল অফ ইনক্রিজিং রিটার্নস টু ফ্যাক্টর। মানে কি, ল অফ ইনক্রিজিং রিটার্নস টু ফ্যাক্টর মানে হচ্ছে টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করছে, কী রেটে করছে, অ্যাট ইনক্রিজিং রেট, অ্যাট ইনক্রিজিং রেট। ওকে, আর এখানে আর কিছু বলার নেই আমার, এটাই, এইটুকুই। তো টোটাল প্রোডাক্ট ইনক্রিজেস অ্যাট ইনক্রিজিং রেট, এটার আরও মিনিং আমি টেবিলে দেখিয়েছি, আর মিনিং আমি এখানে লিখতে চাইছি না কোনো। আবার টোটাল প্রোডাক্ট বেড়ে যাওয়ায় যদি অ্যাভারেজ কস্ট সেম থাকে, চেঞ্জ না হয়, মানে এরকম দেখতে হয় অ্যাভারেজ কস্টের কার্ভটা, তার মানে আমি ওটাকে কি বলবো, ল অফ কনস্ট্যান্ট রিটার্নস টু আ ফ্যাক্টর। তার মানে কি, টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করছে কি রেটে, কনস্ট্যান্ট রেটে। এই পুরো ইনক্রিজগুলো কিন্তু কিসের কারণে হবে, টোটাল প্রোডাক্ট যে ইনক্রিজটা হচ্ছে এটা কিসের কারণে হচ্ছে, লেবার বাড়ানোর কারণেই কিন্তু হচ্ছে। এখানেও তাই, টোটাল প্রোডাক্ট ইনক্রিজ হচ্ছে কিসের কারণে, লেবার বাড়ানোর কারণে হচ্ছে। কিন্তু ডিফারেন্সটা কি, এখানে টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করছে ইনক্রিজিং রেটে, এখানে টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করছে কনস্ট্যান্ট রেটে। আর লাস্ট পার্ট, টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করছে তার কারণে অ্যাভারেজ কস্টও ইনক্রিজ করছে, মানে ওদের গ্রাফটা এরকম দেখতে, অ্যাভারেজ কস্ট এটা, টোটাল প্রোডাক্ট এটা। স্লোপ, পজিটিভলি স্লোপড কার্ভ যদি হয় এটাকে বলা হয় ল অফ ডিক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর। এর মানে কি, টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করছে কি রেটে, ডিক্রিজিং রেটে। ব্যাস, এই তিনটাকে একটা জায়গায় আমি সাম আপ করে দিলাম। আমি এটা তোমাদেরকে হয়তো পাঠাতে পারবো না কারণ এগুলো সেভ হয় না, আমি একটা স্ক্রিনশট তুলে নিচ্ছি, আমি স্ক্রিনশটটা গ্রুপে পাঠিয়ে দেবো। ওকে, নেক্সট ইজ কী কী কারণে হয় আর কোথায় দেখা যায়, এটা সবসময় মাথায় রাখবে যে ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর, ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর দেখা যায় ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, যেটা আমি আগে বলেছি, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে। আর ল অফ ডিক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর দেখা যায় অ্যাগ্রিকালচার সেক্টরে। আর ল অফ কনস্ট্যান্ট রিটার্নস টু ফ্যাক্টর খুব রেয়ার, ওটা খুব একটা দেখা যায় না। কী কী কারণ থাকে এগুলো একটু পড়ে নেবে, খুব সিম্পল অ্যাপ্লিকেশান কী আছে। এই যে অ্যাগ্রিকালচার সেক্টরে দেখা যায় যেটা বললাম, কেন দেখা যায় ভালো করে ভাবো। ডিক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর মানে কি, ডিক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টরের মানে হচ্ছে টোটাল প্রোডাক্ট বাড়বে ঠিকই কিন্তু ডিক্রিজিং রেটে, মানে আগের থেকে কম বাড়বে, আগের থেকে কম বাড়বে, ইনক্রিজ করবে কিন্তু ডিক্রিজিং রেটে, আগের থেকে কম রেটে বাড়বে। তা প্রোডাকশান আগের থেকে কম হবে, কম রেটে হবে, তার মানে কি টোটাল প্রোডাক্ট আগের থেকে কম রেটে ইনক্রিজ করবে, এর মানে কি, মানে হচ্ছে
প্রোডাকশান কোনো না কোনো কারণে হ্যাম্পার হচ্ছে, প্রোডাকশান কোনো না কোনো কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রোডাকশানে কোনো না কোনো প্রসেসে কোনো না কোনো বাধা আসছে। কী কী কারণে আসতে পারে বাধা? ন্যাচারাল ফ্যাক্টরের কারণে আসতে পারে, যেটা অ্যাগ্রিকালচারাল সেক্টরে যার প্রভাবটা বেশি পড়ে। খরা হয়ে গেল, ড্রট, প্রোডাকশান হবে না। বন্যা হলো, প্রোডাকশান হবে না। ঝড় বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে গেল, প্রোডাকশান হবে না। কীটনাশক দেওয়ায় ফসল নষ্ট হয়ে গেল, কীট পতঙ্গ এসে ফসল খেয়ে গেল। অনেক কারণে প্রোডাকশান নষ্ট হয়ে যেতে পারে, ফসল নষ্ট হয়ে যেতে পারে। আর ফসল নষ্ট হলেই কী হবে? টোটাল প্রোডাক্ট বাড়বে ঠিকই, কিন্তু ডিক্রিজিং রেটে বাড়বে, অর্থাৎ ডিক্রিজিং রিটার্নস টু ফ্যাক্টর দেখা যাবে অ্যাগ্রিকালচারাল সেক্টরে। তারপরে আর কী কী কারণে হতে পারে? আর একটা যেটা আছে এখানে, ডিক্রিজ ইন দ্য ফার্টিলিটি অফ ল্যান্ড। জমির উর্বরা শক্তি যদি কোনো কারণে কমে যায় তাহলেও হতে পারে, বেশি প্রোডাকশান হয়তো হবে না, ডিক্রিজ ইন রিটার্নস টু ফ্যাক্টর হলো। এফিসিয়েন্সি যদি কম্প্রোমাইজ হয়, ধরো কিছু খুব অল্প সংখ্যক লেবার সব কাজ করার চেষ্টা করছে, তারা অসুস্থ হয়ে যেতে পারে কোনো কারণে, বা ভালো, বা যত ধরো 10টা লেবারের দরকার একটা জমি চাষ করার জন্য, কাজ করছে 2জন, তাদের অনেক বেশি সময় লাগবে, এফিশিয়েন্টলি তারা কাজ করতে পারবে না হয়তো, সেই কারণেও ডিক্রিজ ইন রিটার্নস টু ফ্যাক্টর হতে পারে, ডিআরএফ হতে পারে। ওকে, এবার বলো, কারোর কোনো ডাউট থাকলে আমাকে বলো।